এই উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা সবচাইতে পিছিয়ে আছে। আমেরিকা একটা অদ্ভুত দেশ, যেখানে কমিউনিজম শব্দটা মানে অত্যন্ত একটা ঘৃণিত শব্দ। 1%-এরও 1% যারা, তাদের হাতে সমস্ত চলে গেছে, ঠিক যেমন আমাদের দেশে আদানি আম্বানিদের হাতে চলে গেছে। এই যে অর্থনীতির যে আপনি কথা আমেরিকায় বিশেষ করে নিউ ইয়র্কে বসে দেখছেন এবং সেটা ছড়াচ্ছে, এর ভবিষ্যৎ কি? এটা কি সমস্ত আমেরিকায় আরো বেশি ছড়াবে? এই প্রাইমারি নির্বাচন কি তারই একটা ইঙ্গিত? আপনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্য কিন্তু সেটাই বলে, যেটা আমরা ওই সময় অনুমান করেছিলাম, যে এটা শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বেই হয়তো ছড়াতে পারে। আমেরিকাতে কলেজে পড়ে 40% মানুষ, 60% মানুষ আমেরিকাতে কোনোদিনও কলেজে যায় না। এটা আমেরিকার থিওরি বা ভারতের থিওরি, চুইয়ে পড়া অর্থনীতি। অর্থাৎ বড় লোকেদের, ধনিক শ্রেণীকে। সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, তাতে কি ট্রাম্প ফিরে আসতে পারবেন? সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে আমেরিকায় এখন যে অবস্থা, সেই অবস্থাতে আমেরিকা, বিশেষ করে ইরান যুদ্ধের পরে আমেরিকার অর্থনৈতিক একটা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বলে সেখানকার অর্থনীতিবিদ এবং সেখানকার যারা সমাজচিন্তক তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ লিখছেন। এরকম একটা বড় আর্টিকেল লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রিচার্ড উলফ। আমরা তাতে দেখতে পাচ্ছি তিনি পরিষ্কারভাবে বলছেন যে ইরান যুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতি যে মন্দার দিকে যাচ্ছে তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থার পাশাপাশি আমেরিকার ধনতান্ত্রিক কাঠামোর একেবারে উৎস নিউ ইয়র্ক শহরে একটা বিকল্প অর্থনীতির পথ দেখাচ্ছেন জোহরান মামদানি এবং তার সমর্থকেরা। কি সেই পথ, সেটা আমরা এর আগেও আলোচনা করেছি। আজকে আরও সবিস্তার আলোচনা করব, কেননা আমেরিকার বিভিন্ন জায়গায় প্রাইমারি নির্বাচনে এই এই তত্ত্ব যে অনেকটা বেশি ছড়িয়ে পড়েছে তার কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং এই আলোচনাটা আজকে আমরা করব একজন বিশিষ্ট অধ্যাপক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। পার্থবাবু সরাসরি নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং পার্থবাবু শুধু একজন অধ্যাপক বা নিউ ইয়র্কের বাসিন্দা নন, তিনি ওখানকার বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে, রাজনৈতিক কাজকর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং সেই জন্যে তার ব্যাখ্যাটা আমাদের খুব মন দিয়ে শুনতে হবে। সবাইকে বলছি আপনারা এই অনুষ্ঠানটা অবশ্যই শুনুন, এবং তার সঙ্গে ভারতের হয়তো বা আমাদের মতো এই আমাদের যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন যে দেশগুলো, তার সঙ্গে আপনারা অনেক মিল খুঁজে পাবেন। পার্থবাবু, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে প্রথমে আমি যে মুখবন্ধটা করলাম তার প্রথম অংশটা, যে ইরান যুদ্ধের প্রেক্ষিতে আমেরিকার অর্থনীতি কি সত্যি একটা বিপন্নতার দিকে যাচ্ছে, যেটার কথা প্রফেসর উলফ উল্লেখ করেছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর উলফ, একেবারে ঠিক কথা বলেছেন। একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে, এবং যাওয়ার কথাই ছিল। মানে আহ, দেখুন, একটা ব্যর্থ অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা, যেখানে কেবলমাত্র চরম ধনিক শ্রেণীকে নানান রকম সুযোগ সুবিধে দেওয়া হয় এবং তারা ক্রমশই ফুলে ফেঁপে ওঠে, আর যেখানে সাধারণ মানুষ ক্রমশই দারিদ্র্যের অতলে তলিয়ে যায়, সেই ব্যবস্থাটা তো কখনো দীর্ঘস্থায়ী সাস্টেনেবল হতে পারে না। এবং এটা যে কেবলমাত্র রিচার্ড ওলফ বলেছেন তা তো নয়, বহুকাল ধরে আমেরিকার বিভিন্ন অর্থনীতিবিদরা এই কথাটা বলে আসছেন। হ্যাঁ, তার মধ্যে আমি জেফ্রি স্যাক্সের নাম বলবো। তার মধ্যে আমি এই বিল ক্লিন্টনেরই প্রথম 4 বছরের টার্মে যিনি তার লেবার সেক্রেটারি ছিলেন, রবার্ট রাইক, তিনি এখন এক টানা এই কথা বলে যাচ্ছেন। বার্নি স্যান্ডার্সের মতো রাজনীতিবিদ এই কথা বারবার বারবার করে বলে যাচ্ছেন, নাওমি ক্লাইন। মানে যারা আমেরিকাটাকে অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে, যার মধ্যে আমার মতন মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষও, যারা আমরা দীর্ঘকাল ধরে এই কাজটা করার চেষ্টা করছি। দেখুন, আমাদের তো আমেরিকার বিরুদ্ধে কথা বলাটা তো আমাদের উদ্দেশ্য না। হ্যাঁ, কোনো দেশের বিরুদ্ধে, দেশের ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার মানে তো সেই দেশের বিরুদ্ধে কথা বলা নয়। ঠিক যেমন ভারতে বসে ভারতের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা মানে ভারতবর্ষের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে কথা বলা তো নয়। আপনি বলতে চাইছেন ওখানকার শাসন ব্যবস্থাটা এমন একটা পদ্ধতি নিচ্ছে
যে পদ্ধতিতে সেই দেশটা কিন্তু অর্থনীতির একটা বিপন্নতার দিকে, গভীর অতলের দিকে এগিয়ে এগিয়ে একেবারে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে বলছি, এবং এটা এই মডেলটা আমাদের দেশেও একইভাবে প্রযোজ্য, একইভাবে তলিয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। এটা আমি আমার ক্লাসে আমার আমার হাজার হাজার আমেরিকান ছাত্রছাত্রীদের দীর্ঘকাল ধরে দেখিয়েছি। আজকে আমি এখানে আপনার এখানে সুযোগ পেয়ে আমি এখানে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে একটা চার্ট, হ্যাঁ, দ্য এই স্পিরিট। চার্টটা আমরা আপনার কাছ থেকে আমরা দেখে নেব, এবং এটা আরো পরিষ্কার হ্যাঁ, ভাবে আমরা স্ক্রিনে রাখছি। হ্যাঁ রাখছেন। দেখুন, হেলথ এইটা এবং হচ্ছে সোশ্যাল প্রবলেমস আর ওয়ার্স হেলথ ইন অ্যান্ড মোর সোশ্যাল ইউজুয়াল। হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ। এইখানে কেবলমাত্র ধনী দেশগুলোর মধ্যে তুলনা করা হয়েছে, এবং কতগুলো সোশ্যাল প্যারামিটার্স তার হুম। তুলনা করা হয়েছে আপনি কেবলমাত্র যদি এটা একটু ব্যাখ্যা করেন, এটা এই গ্রাফটাকে যদি একটু ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যাটা আমি করছি। দেখুন, এই ব্যাখ্যাটা হচ্ছে যে কেবলমাত্র ধনী দেশ, ধনী দেশ মানে কি, দেখুন এখানে কোন কোন দেশ আছে: ডেনমার্ক, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, জাপান, ইটালি, প্রত্যেকটি উন্নত দেশ, তারা উন্নতির ইউকে। শীর্ষে রয়েছে প্রায়। কেবলমাত্র যাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এক্স্যাক্টলি। হুম, ঠিক। তথাকথিত। হুম। এর মধ্যে ভারত নেই, চীন নেই, রাশিয়া, উন্নয়নশীল দেশ কেউই নেই। কেউ নেই। হ্যাঁ। উন্নত দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই যে সোশ্যাল প্যারামিটারগুলো, এই সোশ্যাল প্যারামিটার অর্থাৎ যে শিক্ষার হার, স্বাস্থ্যের অবস্থা, সমাজের মধ্যে যে মানুষের মধ্যে যে আশা ভরসার যে একটা জায়গা, স্কুল ড্রপ আউট, ওবেসিটি, ড্রাগ ইউজ, কত মানুষ জেলে বন্দি আছেন, পুলিশি অত্যাচার, মানে নানান রকম যে সোশ্যাল মানবাধিকার, এবং মানবাধিকার। সোশ্যাল এবং হেলথ হুম। প্যারামিটার্স যেগুলো আছে, সেই মাপকাঠিগুলোতে এই উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা সবচাইতে পিছিয়ে আছে। ঠিক। এখন এটা 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 তো কেটে গিয়ে, ভয়ঙ্কর তথ্য, এটা আপনি যে তথ্য দিলেন, আমরা মনে করি যে আমেরিকা আমার আমার হ্যাঁ, তথ্য না, এটা উইলকিনসন অ্যান্ড পিকেট, আমি দুজন ঠিক, আপনি অত্যন্ত দিলেন আমি নামকরা তথ্য। হুম। ব্রিটিশ ব্রিটিশ আর্থ সমাজবিজ্ঞানী। তারা দ্য স্পিরিট লেভেল বলে একটা বই প্রকাশ করেছিলেন, তাতে সারা পৃথিবীর তথ্য সংগ্রহ করেছিলেন বহু বছর ধরে। তাতে তারা এই জিনিসটা দেখাচ্ছেন, সবচাইতে উন্নত দেশগুলোর মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া দেশ হচ্ছে আমেরিকা, এবং তার প্রধান কারণ হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি। হ্যাঁ, ইনকাম অর্থ ইনইকুয়ালিটি অর- অর্থাৎ অর্থনৈতিক যেটাকে বৈষম্য, গরিব এবং অর্থনৈতিক ধনীদের মধ্যে। বৈষম্য, ধনী দরিদ্রের যে বৈষম্য, সেই ধনী দরিদ্রের বৈষম্যগুলো যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে লোয়েস্ট বৈষম্য যেখানে, দেখুন লোয়েস্ট বৈষম্য হুম। একেবারে বাঁদিকে নিচের দিকে দেখবেন, লোয়েস্ট বৈষম্য জাপান, হ্যাঁ। ডেনমার্ক, সব জায়গাগুলোতে লোয়েস্ট বৈষম্য, অর্থাৎ ধনী দরিদ্রের সবই কিন্তু পুঁজিবাদী দেশ। হুম। ফলে ধনী দরিদ্রের সবই দরিদ্রের ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রয়েছে। ব্যবস্থা, সুতরাং বৈষম্য থাকবেই। হুম। কিন্তু বৈষম্যের মধ্যে এই দেশগুলোর অবস্থা সবচাইতে খারাপ। কোন দেশগুলোর অবস্থা? আমেরিকা, ইউএসএ হচ্ছে একেবারে টপে। এ দেখুন, একেবারে টপের ডান দিকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আর বুঝতে একেবারে পেরেছি। নিচে বাঁ দিকে সবচাইতে কম বৈষম্য হচ্ছে সুইডেন, নরওয়ে, জাপান, সবচাইতে কম। মানে তারা একটা ভারসাম্য আনতে পেরেছে, ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও একটা ভারসাম্য আনতে পেরেছে, হ্যাঁ, বৈষম্যটাকে কমিয়ে আনতে। একেই বলা হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদ বা সোশ্যাল ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সোশ্যালিজম। যেটা আপনার পরের যে বিষয়টা, যে কেন আমেরিকাতে এই জনজোয়ারটা ইয়াং ছেলেমেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, কারণ এই জোরান মামদানি, বার্নি স্যান্ডার্স, তারপরে এই যে প্রমিলা জয়পাল আমাদের ইন্ডিয়ার, তারপরে আলেকজান্দ্রিয়া ওকাজিও কোর্টেজ, কোরি বুশ আলেকজান্দ্রিয়ার নামটা এখন ভীষণ ভাবে আসছে, ভীষণ আসছে। ভাবে সামনে। এরা এরা হচ্ছে ভবিষ্যতের আমেরিকার নেতা নেত্রী। হ্যাঁ, মানে এরা ইয়াং ছেলে মেয়েদের মধ্যে, এই যে ধরুন 30, 35, 40, এই যে বয়সটা, এবং এই এই আলেকজান্দ্রিয়া খুব সাধারণ ঘর থেকে উঠে আসা, বারটেন্ডারের কাজ করতেন আমি, যেটা আমরা রেস্টুরেন্টে খাবার সার্ভ করতো। হ্যাঁ, রেস্টুরেন্টে খাবার, হ্যাঁ, বারটেন্ডারের কাজ করতেন। হুম। বারটেন্ডারের কাজ করতো। হ্যাঁ, হুম। তো এই ধরনের ছেলেমেয়েরা উঠে আসছে, এবং এরা এরা এখন আমেরিকার একেবারে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে প্রথম সারির নেতা এবং নেত্রী। এরা এই সাম্যের কথা, এরা কিন্তু কমিউনিজমের কথা বলছে না। এই ফক্স নিউজ বা যত রাইট উইং যত মিডিয়া আছে, তারা বলছে ও ট্রাম্পের ভাষা আর কি, ও তো কমিউনিস্ট, জোরান মামদানি কমিউনিস্ট, আলেকজান্ড্রিয়া কমিউনিস্ট, বার্নি স্যান্ডার্স কমিউনিস্ট। মানে তারা চেষ্টা করছে যে করেই হোক এটাকে সাধারণ মানুষের কাছে যাতে হেয় প্রতিপন্ন করা যায়,
এবং আমারই এই যে লেবার ইউনিয়নে আমি 14 বছর ধরে আমি পড়িয়েছি, সেখানেই বহু ইয়াং মানে ছেলেমেয়ে আছে যারা বলে যে ও ইউ আর প্রিচিং কমিউনিজম। মানে অদ্ভুত, আমেরিকা একটা অদ্ভুত দেশ যেখানে কমিউনিজম শব্দটা মানে অত্যন্ত একটা ঘৃণিত শব্দ। এরা কমিউনিজমের মানে আমি গালাগালির মতো হয়ে গেছে কমিউনিজমটা ওখানে এমন ভাবে। গালাগালি হ্যাঁ, হয়ে, ঠিক। কিন্তু এটা কেউ কেউ কোনো ইতিহাস পড়েনি, কেউ কোনো কিছু হ্যাঁ, এবং কোনো তার কোনো যুক্তি যে কেউ দিতে পারবে তাও নয়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি নিজে তো, আমি আপনাকে আগে অনেকবার বলেছি, আমি কিন্তু কমিউনিস্ট না, কিন্তু আমি ডেমোক্রেটিক সোশ্যালিজমে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে মানুষের কল্যাণে বৈষম্য দূর করতে হবে, মানুষের শিক্ষার অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে, পরিবেশের অধিকার থাকবে, নারী পুরুষের মধ্যে ইকুয়ালিটি থাকবে, সাম্য থাকবে, এবং কালো সাদা কোনো রকম ভেদাভেদ থাকবে না। আমাদের মতো বাদামি চামড়ার লোকেদের সঙ্গে আমেরিকার শ্বেতাঙ্গদের কোনো ভেদাভেদ থাকবে না। কালকে আমেরিকাতে 4th অফ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের 250 বছর পূর্তি ছিল। হুম। হ্যাঁ, আমি ভাবছিলাম, তো এই সমস্ত কথাই আমাদের আলোচনায় আগেও এসেছে, ভবিষ্যতেও আশা করি আসবে, যে আমেরিকার ইতিহাসটা কি, এই যে দাস প্রথার ইতিহাস, বর্বর ইতিহাস, হ্যাঁ, এবং কালো মানুষদের উপর অত্যাচারের ইতিহাস, এখন ইমিগ্রেন্টদের উপর অত্যাচারের ইতিহাস, সারা পৃথিবী জুড়ে যুদ্ধের ইতিহাস, এই যে জিনিসগুলো, এই সব কিছুর সঙ্গে এই আমেরিকান মার্কিন ভ্যারাইটির পুঁজিবাদের একেবারে অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আজকে আমেরিকার এই ভয়ঙ্কর অবস্থা কেন, তার কারণ হচ্ছে এমনভাবে ক্ষমতার আহ, মানে কেন্দ্রীকরণ হয়েছে, এবং এমনভাবে পুরো সিস্টেমটা, পুরো অর্থনীতিটা কেবলমাত্র 1% অফ 1%, 1%ও নয়, 1%-এরও 1% যারা, তাদের হাতে সমস্ত চলে গেছে। ঠিক যেমন আমাদের দেশে আদানি আম্বানিদের হাতে চলে গেছে, একেবারে এক গল্প। কিন্তু এখানে মিডিয়া এখনো কিছু প্রশ্ন করছে, কিছু চ্যালেঞ্জ করছে, ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নামছে। আমাদের দেশে মিডিয়া একেবারে কমপ্লিটলি করাপ্ট এবং ডিসঅনেস্ট এবং ঘুষখোর হয়ে গেছে, ফলে মিডিয়াতে কোনো দরকারি কথা আপনি আমরা আপনি জানতে পারি। ওখানে আপনি ওখানে বসে সাধারণ মানুষ, আমি মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের কথা বলছি, তাদের যে সমস্যাগুলো কিভাবে বাড়তে দেখছেন? আপনি দীর্ঘ দিন ধরে আমেরিকায় আছেন, আগে অনেক দিন ধরে। তখন তারা যেরকম, যেমন আমরা ভারতে দেখছিলাম যে আগে আমরা যেরকম অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিলাম তার থেকে মানুষ অনেক খারাপ দিকে চলেছেন। তাদের মূল্য বৃদ্ধিতে তারা হাঁসফাঁস করছেন। তাদের দৈনন্দিন যে পারিবারিক বাজেট, সেটা তাদের ফেল হয়ে যাচ্ছে। তাদের রোজগার বাড়ছে না। এটা আপনি কিভাবে আমেরিকাতে দেখছেন? আমেরিকাতে যেটা প্রধান যেটা জিনিসটা, আমি তো 40 বছর আমেরিকায় আছি, মানে 41 বছর, এই আগস্ট মাসে 41 বছর হয়ে যাবে। তা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমেরিকাতে কিন্তু ধরুন আমরা তো যখন এসছি তখন আমেরিকাতে রোনাল্ড রেগানের আহ, শাসন অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি ইনফ্যাক্ট 1985-তে যখন আমি আমেরিকাতে এসেছি, তখন আমি রোনাল্ড রেগানকে একেবারে চোখের সামনে এই 10 ফুটের দূরত্বে দেখেছি শিকাগোতে। আমি তখন থাকতাম ওখানে একটা অনুষ্ঠানে, আমি এমনি মিউজিয়ামে বেড়াতে গেছিলাম, গিয়ে দেখি সেখানে রোনাল্ড রেগান এসছে। তো সেই সময় থেকে আমি আছি আমেরিকাতে। তো এরা করেছে কি একেবারে মানে অর্থনীতিটাকে সম্পূর্ণভাবে, যে একটা আমেরিকাতে কিন্তু একটা পুঁজিবাদ চিরকালই ছিল, আমেরিকাতে চিরকালই পুঁজিবাদ ছিল, কিন্তু আমেরিকাতে তার মধ্যেও একটা ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যটা এত ভয়াবহ একটা আকার ধারণ করেনি। এই জিনিসটা শুরু হয়েছে রোনাল্ড রেগানের সময় থেকে, এটাকে বলা হয় রেগান থ্যাচার এরা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রোনাল্ড রেগান এবং ব্রিটেনে মার্গারেট থ্যাচার একই সময় ক্ষমতায় এসেছিলেন। এবং এরা যেটা করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মানে দেখুন, ট্যাক্স কাট ফর দ্য রিচ। সবচাইতে ধনীতম যে সমস্ত লোক এবং কর্পোরেশন, তাদের ট্যাক্স সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছিল। অর্থাৎ আমরা ধরুন আজকে একটা মধ্যবিত্ত মানুষ, আমরা 35% আমরা ট্যাক্স দিচ্ছি, 33% আমরা ট্যাক্স দিচ্ছি। আর সবচাইতে যারা ধনী শ্রেণী, তারা অনেকে ট্যাক্সই দিচ্ছে না, বড় বড় কর্পোরেশনগুলো এমনভাবে সমস্ত আইন কানুনকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তারা ট্যাক্স দিচ্ছে না। তাহলে গভর্নমেন্ট টাকাটা আসবে কোথা থেকে? গভর্নমেন্ট তো টাকা পায় ট্যাক্স থেকে, এইখানে গভর্নমেন্টের তো দাঁড়িয়ে তো আর কোনো মামদানি রোজগার নেই। বলছে যে রিচদের ট্যাক্স করো, ট্যাক্স এই বসাও তাদের। যারা রিচেস্ট অফ দ্য রিচ, তাদেরকে সামান্য 1%, 2%ও তাদের যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া যায়,
তাহলে তারা এত ভয়াবহ রকমের অবিশ্বাস্য রকমের তাদের সম্পদ, যে তাদের সেই 1% 2% এক্সট্রা ট্যাক্স দিলেই সেই টাকায় কিন্তু সরকারের হাতে যে টাকাটা আসবে তার থেকে তারা স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, যানবাহন, যে জিনিসগুলো অল্প ছোট ছোট বাচ্চাদের তাদেরকে স্কুলে লাঞ্চ দেওয়া থেকে শুরু করে তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া, বা যে জিনিসগুলো আহ, মানুষের জীবনে অত্যন্ত সস্তায় প্রয়োজনীয়, মুদিখানার দোকান যেটা সস্তায় মুদিখানা দোকান, এই জিনিসগুলো সে করার চেষ্টা করছে। এবং আজকে যে জোরান মামদানির যে বিজয়টা এত ঐতিহাসিক, যে আজকে তারপরেও কিন্তু সিয়াটলের মতন এত বড় একটা শহরে সেখানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র নির্বাচিত হয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ডিসির মতো আমেরিকার যে ক্যাপিটাল সিটি, রাজধানী, সেখানকার মেয়রের নির্বাচনে প্রথম প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বিজয়ী হয়েছে, একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। ফলে বিভিন্ন আপনি জায়গায় খুব সুন্দর কথা হওয়া। বললেন। কারণ আমরা যখন প্রথম জোহরান মামদানির কথা শুনি এবং আলোচনা শুরু করি, তখন আমরা এটাকে একটা খুব অদ্ভুত জিনিস ভেবেছিলাম, যে ধনতন্ত্রের একদম বুকের উপর চেপে বসে জোহরান মামদানি একটা সমাজতন্ত্রের কথা বলছেন। এবং তখনও আপনিও বলেছিলেন, আমরাও এটা বারবার অনুষ্ঠান করেছি, যে এই আলোটা হয়তো আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন শহরে ছড়াতে থাকবে, যখন যদি নিউ ইয়র্কে হয়। এবং এখন আপনি যে তথ্য দিচ্ছেন, সেই তথ্য কিন্তু সেটাই বলে, যেটা আমরা ওই সময় অনুমান করেছিলাম, যে এটা শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বেই হয়তো ছড়াতে পারে। এটা আপনার এবং আজকে এইটাকে। আপনাকে আমি যে গ্রাফটা আমি একটু আপনাকে ইয়ে করছি, এই যে গ্রাফটা আমি দেখালাম, যে যে যায় যে দেশগুলোতে সবচাইতে বেশি, পুঁজিবাদী দেশগুলোর মধ্যেও যে ধনী দরিদ্রের বৈষম্য সবচাইতে যেখানে কম, হ্যাঁ, সেইখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাম ফর্ম অফ গণতান্ত্রিক সমাজবাদ সেখানে রয়েছে। হ্যাঁ, এমনকি এই কালকেই আমার বাড়িতে একটা বাঙালি ফ্যামিলি বেড়াতে এসেছিল, আমি তাদের বহুকাল ধরে চিনি। হ্যাঁ, তারা এসেছিল, তারা একটা ইয়াং কাপল, তারা কানাডায় এখন থাকে, মন্ট্রিয়লে। তারা বলছিল যে কানাডাতে পর্যন্ত হেলথ কেয়ার সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ভালো। হ্যাঁ, আমেরিকাতে স্বাস্থ্যের সংকট এত ভয়াবহ আকার ধারণ করেছে যে, দেখুন, কোভিডে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আমেরিকায় মারা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি এরকমই একটা স্বর্গের মতন ব্যাপার যদি হতো, যেটা আমাদের দেশে যে ছবিটা, ফানুসটা তৈরি করা হয়েছে বহুকাল ধরে, তাহলে আমেরিকাতে কোভিডে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, 12 লক্ষেরও বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডে মারা গেছে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। হ্যাঁ, কি করে সেটা সম্ভব হলো? আমেরিকাতে কলেজে পড়ে 40% মানুষ, 60% মানুষ আমেরিকাতে কোনোদিনও কলেজে যায় না। হয় তারা শিক্ষা তাদের নেই, আর নয় তারা শিক্ষাকে প্রয়োজনীয় বলে মনে করে না, নয়তো তারা শিক্ষার খরচ, কেবলমাত্র খরচ দিতে পারে না। আমি নিজে যখন ইলিনয়েতে পিএইচডি করেছি, সাদার্ন ইলিনয়েতে, তখন আমার যারা ছাত্রছাত্রী ছিল, আমেরিকান ছাত্রছাত্রী, তারা অনেকে আমাকে অনেক মনের কথা বলতো। ভালো ভালো দারুণ ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে ছিল। তারা আমায় বলতো যে, ওরা তো এখানে তো স্যারটার বলে না, এখানে পার্থ বলে বা ডক্টর ব্যানার্জি বলে, পার্থই বেশি বলতো। আমি বলতো আমাকে নাম ধরেই ডাকবে। তো এখানে এই এই চলটা আছে। তারা বলতো যে, পার্থ, আহ, পড়াশুনো করে আমি গ্র্যাজুয়েট এখানে আমি হলাম, আমি তোমাদের কাছে পড়ে আমি এখানে একটা বিএসসি ডিগ্রি পেলাম। তো আমি তো আর তো পড়াশুনো করতে পারবো না, যতই আমি ভালো রেজাল্ট করি না কেন, কারণ আমার পয়সা নেই, আমার বাবা মা আমাকে পড়াতে পারবে না। তো আমেরিকাতে এই হলো অবস্থা। আমেরিকাতে মানে অসংখ্য ভালো ভালো ছেলে মেয়ে, তারা কলেজে পড়তে পারে না, বা কলেজের পরে তারা কোনো রকমে হয়তো কলেজে পড়লো, সেখানে এত ভয়াবহ খরচ যে এখন কলেজেই পড়তে পারে না। আর মানে যারা সেখানেও শিক্ষাটা পুরো ধনীদের হাতে। একেবারে একেবারে, এবং প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে, ধরুন আমি যেখানে মানে সৌভাগ্যক্রমে পড়ার সুযোগ পেয়েছি, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আইভি লিগ স্কুলগুলোর মধ্যে একটা, মানে আমি জাস্ট একটা পেয়ে গিয়েছিলাম, হ্যাঁ, কিছু স্কলারশিপও পেয়েছিলাম, যাই হোক। কিন্তু ওই সব স্কুলে পড়া তো মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমার মেয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে মিউজিকে পিএইচডি করেছে। সে কি করে করলো, আমাদের পড়ানোর ক্ষমতা আমাদের ছিল না। সে সম্পূর্ণ টোটাল 5 বছর পড়াশুনো করেছে পিএইচডি করার জন্য, 5 বছর পুরো স্কলারশিপে পড়েছে। এখন যারা স্কলারশিপ পাবে না, তাদের হয় সাংঘাতিক ধনী ঘর থেকে আসতে হবে, আর নয়তো তাদের এত লোন করতে হবে
যে সেই লোনের দায় তাদের বাকি জীবনটা চলে যাবে, সেই গলা পর্যন্ত লোন নিয়ে বাকি জীবনটা তাদের কাটাতে হবে। এই হচ্ছে আমেরিকার শিক্ষার অবস্থা। এখন যে সরকারি স্কুলগুলো আছে, প্রাইভেট তো ছেড়েই দিলাম, পাবলিক স্কুল যেগুলো আছে, মানে এখানে ইউনিভার্সিটি বা কলেজকে বলে স্কুল, হ্যাঁ, সাধারণ অর্থে বলে, তো সেখানে পড়া তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কারণ সরকারি স্কুলগুলোতে পর্যন্ত শিক্ষার খরচ এখন এত বেড়ে গেছে যে কল্পনার বাইরে। হ্যাঁ, এই হলো এখানে শিক্ষা আর স্বাস্থ্য প্রধান যে দুটো সেইখানে জিনিস। দাঁড়িয়ে আপনি যে নিউ ইয়র্ক শহরে বসে যে যে সমাজ ব্যবস্থার কথা বলছেন, সেইখানে শিশু শিক্ষা থেকে শুরু করেছেন মামদানি। হ্যাঁ, এবং সেইগুলোকে ফ্রি করার চেষ্টা হচ্ছে। দুটো জিনিস, একটা হচ্ছে ফ্রি এডুকেশন, নাম্বার ওয়ান। এই যে দেশগুলোর কথা আমি আপনাকে এই চার্টটাতে দেখালাম, এই জন্য এই চার্টটা আপনি বারবার করে দেখাবেন, এটা একটা ইম্পর্ট্যান্ট চার্ট। হ্যাঁ, এতে ধনী দেশগুলোর মধ্যে যে দেশগুলোতে অর্থনৈতিক বৈষম্য সবচাইতে কম, সেই দেশগুলোতে গণতান্ত্রিক সমাজবাদ আছে, এবং সেই দেশগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্য সরকারি দায়িত্বে থাকে। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, মানুষকে ভাবতে হয় না যে আমি কোথায় যাব, আমি তো টাকা দিতে পারবো না। হ্যাঁ, ঠিক। আজকে ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেনের মতো জায়গার কথা ছেড়েই দিন, তারা আইসল্যান্ড তো অন্য অন্য পৃথিবীর, অন্য জগতের, হ্যাঁ, অন্য গ্রহের। কিন্তু আমি বলছি যে অন্যান্য যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো আছে, যেমন ধরুন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এই যে দেশগুলো আছে, নেদারল্যান্ডস, হ্যাঁ, এই দেশগুলোতে আপনি যদি যান, আপনি দেখবেন যে সেখানে মানুষ এত নিশ্চিন্তে জীবন কাটায়, কারণ তারা জানে যে আমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ি, আমাকে প্রথমেই ভাবতে হবে না যে আমি বাঁচবো না মরবো, আমার তো টাকা নেই। কিন্তু আমেরিকা হচ্ছে একমাত্র ধনী দেশ, যে ধনী দেশে মেডিকেল কেয়ার ইজ নট আ হিউম্যান রাইট, ইট ইজ এ প্রিভিলেজ। অর্থাৎ তোমার টাকা থাকলে তুমি বাঁচবে, তোমার না টাকা না থাকলে তুমি মরবে। এখানে যে যে সাধারণ যে হাসপাতালগুলো আছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না কি অবস্থা। হ্যাঁ, মানে এটা আমরা আমি এখানে আমার আমার আমেরিকার এক বন্ধুর কাছে শুনেছি, সে তো এই অনুষ্ঠানেই বলেছে, শুভঙ্কর, যে সেগুলোতে হ্যাঁ, একদম মানে প্রায় ভারতের মতোই সরকারি হাসপাতালের মতো অবস্থা, সেখানে সাংঘাতিক যাওয়ার অযোগ্য। হ্যাঁ। সাংঘাতিক অবস্থা। আমাদের এখানে কোভিডের সময়, আমাদের এই নিউ ইয়র্কেই, আমরা তো ব্রুকলিনে থাকি, কুইন্স বলে যে আরেকটা বড় আছে, যেখানে মানে ব্রুকলিন, কুইন্স, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড আর ব্রঙ্কস, পাঁচটা বড় নিয়ে নিউ ইয়র্ক শহর তৈরি। তা কুইন্সে অনেক প্রচুর ইমিগ্রেন্ট থাকে, মানে বাঙালি ইমিগ্রেন্ট, বাংলাদেশি ইমিগ্রেন্ট, কলম্বিয়ান ইমিগ্রেন্ট, পুয়ের্টোরিকান, মানে ইমিগ্রেন্টদের জায়গা হচ্ছে কুইন্স। সেখানে এলমহার্স্ট হসপিটাল বলে একটা হসপিটাল আছে। সেখানে আমরা নিজের চোখে, আমরা তো ইমিগ্রেন্টদের সঙ্গে কাজ করেছি, নিজের চোখে দেখেছি যে একদিক দিয়ে অসুস্থ রোগী কোভিডের সময় ঢুকছে, আরেক দিক দিয়ে স্ট্রেচারে করে আহ, মাথা ঢাকা দেওয়া ডেড বডি বেরোচ্ছে। মানে আপনি বললে বিশ্বাস করবেন না যে আমেরিকাতে কি সাংঘাতিক স্বাস্থ্য সংকট, টাকা পয়সা, এবং এক্স্যাক্টলি এই বারবার করে বলছি, এই শিক্ষা স্বাস্থ্য, এই যে মডেলটা, এই মডেলটা আমাদের দেশে এখন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে এদেশটা একদম অতলে তলিয়ে যাচ্ছে। এদেশে কিন্তু এরকম সিস্টেম ছিল না। যেটা ইতিহাসের কথা বলা দরকার, দু রকমের সাধারণভাবে দুটো ইকোনমিক থিওরি আছে। একটা হচ্ছে ট্রিকল ডাউন থিওরি, যেটা আমেরিকার থিওরি বা ভারতের থিওরি, চুইয়ে পড়া অর্থনীতি। অর্থাৎ বড় লোকেদের, ধনিক শ্রেণীকে প্রচুর সম্পদ দাও, অর্থ দাও, সেখান থেকে চুইয়ে 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 পড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছবে। এটা হচ্ছে এই অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের অর্থনীতি। আর আরেকটা অর্থনীতি হচ্ছে যেটাকে বলা হয় বাবল আপ অর্থনীতি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষের হাতে টাকা দাও, সাধারণ মানুষের হাতে ক্রয় ক্ষমতা দাও, তাদের অর্থনীতি যত চাঙ্গা হবে, তত আস্তে আস্তে সারা দেশের অর্থনীতি চাঙ্গা হবে। যেটা আমেরিকাতে আগে ছিল। আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, গ্রেট ডিপ্রেশনের পরে, আমেরিকাতে এফডিআর যখন ক্ষমতায় আসেন, ফ্রেডরিক ডেলানো রুজভেল্ট, যিনি আমেরিকার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্টস বলা হয়, তিনি কিন্তু এই কেইনসিয়ান ইকোনমিক্স, অর্থাৎ কেইনস বলেন, একজন কেইনস বলে খুব নামকরা একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি যে মডেলটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে এই বাবল আপ অর্থনীতি। অর্থাৎ মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে ক্ষমতা দাও, তাদের হাতে অর্থনৈতিক সম্পদ দাও, তাদের ট্যাক্স কাট করো, তাদেরকে চাকরি বাকরি দাও, তাদের ব্যবসা করার সুযোগ করে দাও,
তারা যত চাঙ্গা হবে, তাদের অর্থনীতি যত মজবুত হবে, তত সারা দেশের অর্থনীতি মজবুত হবে। এটা আমেরিকাতে ছিল, এবং এই অর্থনীতিটা এখন আজকে এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দেশগুলো এই অর্থনীতিটা গ্রহণ করেছে। কিন্তু আমেরিকা আর ভারত উল্টো পথে হেঁটেছে, যার জন্য এই দুটো দেশ একেবারে অতলে তলিয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো, আপনি একটু আগে যে কথাটা বললেন, নিউ ইয়র্ক থেকে একটা নতুন ধরনের অর্থনীতির ভাবনা আবার নতুন করে সেটা গ্রো করছে এবং সেটা ছড়াতে শুরু করেছে। তো সেইটার প্রসঙ্গটা আপনি একটু তুলে আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম, যদি একটা আরেকটু সবিস্তার বলেন। সেই সবিস্তার মানে হচ্ছে যে ছোটবেলা থেকে ছেলে মেয়েদের স্কুলটাকে ফ্রি করে দেওয়া, তাদের ভালো খেতে দেওয়া। কারণ আমেরিকাতে যে স্কুলে যে লাঞ্চ দেওয়া হয়, সেই লাঞ্চ গরুতেও খায় খায় না। আমার মেয়ে যখন এদেশে বড় হয়েছে, তখন আমরা কোনোদিনও তাকে স্কুলের লাঞ্চ আমরা দিতাম না, আমরা বাড়ি থেকে খাবার পাঠাতাম। কারণ স্কুলে যে লাঞ্চ দেওয়া হয়, সেই লাঞ্চ মানে আহ, অখাদ্য, হ্যাঁ, এবং শরীরের পক্ষে খুব খারাপ। মানে এবং এই অল্প বয়সী ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে এই ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, কেন্টাকি ফ্রাইড চিকেন, কোক, পেপসি, হ্যাঁ, ডমিনোজ, হ্যাঁ, এই এই সমস্ত অখাদ্য কুখাদ্য খেয়ে বড় অস্বাস্থ্যকর হচ্ছে। খাবার, অস্বাস্থ্যকর খাবার আর কি। অস্বাস্থ্যকর খেয়ে বড় হচ্ছে, যেগুলো আমাদের দেশে মানুষ জানে না। আমাদের দেশে এখন আমি আজকে ম্যাকডোনাল্ডে খেতে যাচ্ছি, হ্যাঁ, আজকে আমি পিৎজা আর কোক খেলাম, এটা হচ্ছে এখন ফ্যাশন। অথচ তারা জানেই না যে এগুলো কতখানি শরীরের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, কিলার কোক, এই যে কোক যে বিশ্বকাপ ফুটবল স্পন্সর করছে, এই কোকের মতন বিষাক্ত পানীয় পৃথিবীতে আর দুটো নেই। ফিফা সব জেনে শুনেই তাদেরকে দিয়ে স্পন্সর হ্যাঁ। করাচ্ছে, কারণ তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে। হুম। ফিফা খালি বিলিয়ন বিলিয়ন ডলার পছন্দ করে, আর রোজগারের তাদের কথা কিছু ঠিকই। যায় আসে না। এই কথাগুলো বলতে হবে। আজকে কোক, killercoke.org বলে একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখবেন। তাতে দেখিয়েছে যে কোক কিভাবে মানুষের শরীরে এই বিষ। প্রসঙ্গে আমি বলছি যে রোনাল্ডো একসময় তার বিজ্ঞাপনের, তার সাংবাদিক সম্মেলন থেকে সামনে থেকে কোকের সমস্ত ক্যানগুলো সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই এই কথাগুলো বলতে হবে। এই কথাগুলো বলতে হবে। যেমন আজকে ইজিপ্ট জেতার পরে আমেরিকাতে ইজিপ্টের সমস্ত খেলোয়াড় এবং কোচ সেই জয়টাকে প্যালেস্টাইনের মানুষের জন্য উৎসর্গ করেছে। আমেরিকাতে বহু জায়গাতে আজকে ইরানের ওপরে যে অত্যাচার করা হয়েছে, ইরানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ থেকে, তার বিরুদ্ধে এত প্রতিবাদ হয়েছে, এত প্রতিবাদ হয়েছে। ইজিপ্টের বিজয়ে এত আনন্দ পেয়েছে আমেরিকার এক শ্রেণীর মানুষ। এগুলো দেখে মনের মধ্যে খুব আশার আলো জাগে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সঙ্গে সম্পর্কিত। ঠিকই বলেছেন। আমি এই এই যে এই যে অর্থনীতির যে আপনি কথা আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্কে বসে দেখছেন এবং সেটা ছড়াচ্ছে, এর ভবিষ্যৎ কি? এটা কি সমস্ত আমেরিকায় আরো বেশি ছড়াবে? এই প্রাইমারি নির্বাচন কি তারই একটা ইঙ্গিত? এই প্রাইমারি নির্বাচন তার একটা ইঙ্গিত, কিন্তু আমি আগের দিন আপনাকে বলেছিলাম যে নভেম্বর মাসে যে আসল যে নির্বাচন আহ, হবে। মার্কিন কংগ্রেসের যে নির্বাচন আসছে, যাতে ট্রাম্পের ভরাডুবি হওয়ার আশঙ্কা খুব তীব্র। এখন যেটা করেছে, আপনি জানেন কিনা জানেন না, সুপ্রিম কোর্ট যেহেতু এখন সম্পূর্ণভাবে এই ফার রাইট রিপাবলিকানদের দখলে, হ্যাঁ, এবং সেখানে একটা নতুন আইন পাস করেছে ওরা, মানে সুপ্রিম কোর্ট সেটা অ্যাপ্রুভ করেছে যে কোন পার্টি কত টাকা প্রাইভেট কর্পোরেশনের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, তার উপরে কোনো নিষেধাজ্ঞা জারি হবে না। হ্যাঁ, ফলে অর্থাৎ অর্থাৎ যে রিপাবলিকানদের ভরাডুবি হওয়ার আশঙ্কা খুব তীব্র, তারা এখন প্রাইভেট কর্পোরেশনগুলোর কাছ থেকে, বড় বড় ব্যাংক, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, যার বড় বড়, বেশিরভাগই আবার ইহুদি নিয়ন্ত্রিত, বেশিরভাগ আবার ঘটনাচক্রে ইহুদি মানে নিয়ন্ত্রিত। ইসরায়েলি ইসরায়েলি ফান্ডিং আসবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, হয় ইসরায়েল নিয়ন্ত্রিত, নয়তো ফার রাইট খ্রিস্টান নিয়ন্ত্রিত। কালকে 4 জুলাই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট সুপ্রিমেসিস্ট কুক্লাক্স ক্ল্যানের লোকেরা হুড পরে কয়েকশো হোয়াইট ভয়ঙ্কর, সুপ্রিমেসিস্ট তারা মার্চ করেছে। বুঝতে ভয়ঙ্কর। পারছেন? তারা তো চুপ করে বসে নেই। এই হুম। জিনিসগুলো আগে আমরা আমেরিকাতে, আমার 40 বছরে আমি কখনো দেখিনি। এগুলো আমরা দেখতাম টেক্সাস, মিসিসিপি, লুইজিয়ানা, জর্জিয়াতে দেখতাম। কিন্তু এখন এই জিনিসগুলো ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকাতে হোয়াইট সুপ্রিমেসিস্টদের বাড়বাড়ন্ত হয়েছে। এবং সাদার্ন পভার্টি ল সেন্টার বলে একটা সংগঠন আছে, আপনি যদি কখনো সুযোগ পান তাদের ওয়েবসাইট দেখবেন। তারা এই রেসিজমের বিরুদ্ধে লড়াই করে, খুব নামকরা সংগঠন। সাদার্ন পভার্টি ল সেন্টার, এসপিএলসি, তারা বলছে যে ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম 4 বছরেই আমেরিকাতে এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ
এবং এই কে টাইপের জঙ্গি যে সমস্ত সংগঠন, তাদের সংখ্যা 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, এবং তারা গ্রামে গঞ্জে শহরে উপশহরে ছড়িয়ে পড়েছে। তারা তো চুপ করে বসে নেই। তারা এই সামনে নভেম্বরের নির্বাচনে একদিকে যেরকম বিগ কর্পোরেট মানি, আমেরিকার ইলন মাস্ক, আমেরিকার জেফ বেজোস, আমেরিকার বিল গেটস, তারা যেরকম টাকা ঢালবে, সেরকম আমাদের দেশের আদানি আম্বানির মতো, ঠিক সেরকম আমাদের দেশের আরএসএস বজরং দলের মতো কেরাও মাঠে নেমে পড়বে। এবং তারা চেষ্টা করবে যাতে বিশেষ করে লিবারেল মাইন্ডেড যে সমস্ত, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মাইন্ডেড যে সমস্ত প্রার্থীরা আছে, তাদেরকে যাতে নির্বাচনে পরাজিত করা যায়। এটা খুব আপনি ভয়ঙ্কর কথা বললেন। আমাদের সময় প্রায় শেষ। আমি আপনাকে সব শেষে যেটা জানতে চাইবো, যে এই যে একটা তীব্র লড়াইয়ের আপনি যে এটা দিচ্ছেন, এখন যে ওরাও ছাড়ছে না এবং তাদের অর্থবল, তাদের অন্যান্য অনেক শক্তি রয়েছে, তাদের ইনস্টিটিউশন গুলো তাদের দখলে, সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, তাতে কি ট্রাম্প ফিরে আসতে পারবেন? আপনার অনুমানের কথা আমি বলছি। আমার অনুমান হচ্ছে যে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের মধ্যে একটা বিরাট জনজাগরণ সৃষ্টি হয়েছে, এবং তারা কেবলমাত্র আর ওই লেফটিস্ট বাক্সর মধ্যে তারা বন্দি নেই, তারা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তারা যদি ওই কেবলমাত্র ওই হার্ডকোর বামপন্থী বাক্সর থেকে বেরিয়ে এসে তারা যদি সাধারণ আমেরিকানদের মধ্যে কাজ করার চেষ্টা করে, কেবলমাত্র একটা লেফট বক্সের মধ্যে না থেকে, তাহলে তাদের আহ, ভবিষ্যৎ উজ্জ্বল। এবং এই কিছুদিন পরেই, এই মাসের শেষে, জুলাই মাসের শেষে শিকাগোতে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা যে পার্টি আছে, ডিএসএ, তার ন্যাশনাল কনফারেন্স হচ্ছে। আমারও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর্থিক অসুবিধার জন্য আমি যেতে পাচ্ছি না। কিন্তু সেই কনফারেন্সে ওরা সারা দেশের রাজনীতির নতুন রূপরেখা তারা তৈরি করবে। এবং তারা যদি সাধারণ, আমার যে সেকেন্ড সার্কেলের তত্ত্ব আমি আপনাকে আগে বলেছি, যে মানে যাদেরকে বলা হয় মধ্যপন্থী বাম এবং মধ্যপন্থী দক্ষিণের মধ্যে যে মিলগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে এবং সাধারণ মানুষের জীবনের কথা বলে, কেবলমাত্র পলিটিক্যাল ডক্ট্রিনের কথা না বলে, সাধারণ মানুষের জীবনের সমস্যার কথা বলে, ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাসস্থান, কর্মসংস্থান, এইসব কথা বলে, যুদ্ধ, শান্তি, পুলিশি অত্যাচার, রেসিজম, এইসবের কথা বলে যদি মানুষকে কনভিন্স করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে আমি মনে করি। আমাদের দেশেও তাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পার্থবাবু। একটা অসাধারণ আপনি আজকে আলোচনা আমাদের উপহার দিলেন। আমার মনে হয় যে সমস্ত দর্শক এটা শুনলেন, তারা আমেরিকার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে এবং ওখানকার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেকটাই সমৃদ্ধ তারা হলেন, আমিও হলাম। এবং এ ধরনের অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আরো করব পার্থবাবুকে সঙ্গে নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে একটা রাখবেন। ছোট্ট ছোট্ট একটা কথা বলছি, এই চার্টটা হ্যাঁ, বিশেষ করে সবাইকে বারবার করে একটু দেখতে বলবেন। আর আমার যে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী ভিরাসতের যে বইটা আছে, অবশ্যই। সেই বইটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ঠিকই। সবাইকে ধন্যবাদ। এবং আজকের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সেটার জন্য আমরা অপেক্ষা করব। সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।